এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম এমন একটি অসাম্প্রদায়িক সমাজের কথাই বলেছেন, যেখানে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে মানুষ একে অপরের কাছাকাছি আসবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবে। আমাদের জাতীয় কবি, সাম্যের কবি, দ্রোহ আর প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী পালিত হয়ে গেল গত 27 আগস্ট। আমরা কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন প্রখ্যাত লেখক, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, অভিনেতা, কবি নজরুল ইনস্টিটিউটের বর্তমান নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি। চলুন কথা বলি আজকের এই বরেণ্য শিল্পীর সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি আপনার একটা লেখা কোট করছে এখান থেকে, লেখক হিসেবে আমি সারা জীবনই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো হতে চেয়েছিলাম। আমার লেখালেখির ভেতর যে প্রেম, রাগ, দ্রোহ, বিপ্লবের চিটোফোঁটা আছে এবং ইনসাফের পক্ষে বুক চিতিয়ে দাঁড়ানোর যেই হিম্মত করি, এই সব কিছুর পেছনে যে কবি থাকেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম। নজরুলকে মানে কবে থেকে আপনি এভাবে দেখছেন? আমি যেমনটি আপনি পড়লেন আমার স্ট্যাটাস থেকে সম্ভবত, ছোটবেলা থেকেই মানে সেই মানে সকালবেলার সেই পাখি থেকে তো আমাদের ভিতরে তার কবিতা ঢুকেছে, সেই সকালবেলার পাখি থেকে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, যদিও এটার দোতনা ওই সময় হয়তো ওইভাবে বুঝিনি, কিন্তু দৃশ্যপটটা আমাদের ভিতরে আঁকতো যে মানে সকাল হওয়া এবং আমাদের জেগে ওঠা। এটা যত ধীরে ধীরে বড় হয়েছি, এই সকাল, অন্ধকারের পর যে সকাল হয়ে ওঠা আর আমাদের জেগে ওঠা, এটার যে একটা দ্রোহের যে চেতনা লুকিয়ে আছে, এটা আমরা আসলে ওই যে ছোটবেলা সকালবেলার পাখি হব, যারা এটাকে ধারণ করেছে, যা পড়েছে ওই ছোটবেলা, যাদের মানে হৃদয়ে মানে অঙ্কুর করা হয়েছে, তারা আসলে যদি কিছুটা হলো মানে স্বদেশ প্রেম, কমিটমেন্ট, দেশের প্রতি এগুলো যদি ধারণ করে, তাহলে তারা আসলে তেমনটাই হয়ে উঠবে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আপনি এক জায়গায় বলছেন যে যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি মানুষ। আমাদের এই সমাজে বা রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করা গেল কি আদৌ? দেখুন, ইনসাফ প্রতিষ্ঠা করার এই সংগ্রাম হচ্ছে মানব জাতির আদি সংগ্রাম, এবং এটাই সংগ্রাম যে একদল মানুষ পৃথিবীকে দখল করবে এবং তারা বেইনসাফ প্রতিষ্ঠা করবে, আরেক দল মানুষ এসে ইনসাফ প্রতিষ্ঠা করবে, তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এইটাই হচ্ছে আবহমান কালের সংগ্রাম, এবং যার ফলে আল্লাহ তাআলা, আমরা যারা বিশ্বাসী মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এই সংগ্রামটা করার জন্যই, আমরা তো আসলে জান্নাতে ছিলাম, আমাদের পূর্বপুরুষ জান্নাতে ছিল, ওখান থেকে পৃথিবীতে পাঠানোই হয়েছে এই সংগ্রামটা করার জন্য। এবং মানে 24-এর গণঅভ্যুত্থান তার সবচেয়ে বড় উদাহরণ আমি যদি বলি। আমি আমার জীবনে আমি যেটা বলে থাকি সব সময়, যে আমি দুইটি সফল গণ অভ্যুত্থানের সঙ্গে আমি জড়িত ছিলাম এবং একেবারে মানে রাস্তায় ছিলাম। 90-এর গণ অভ্যুত্থান, তখন আমি কেবল স্কুল শেষ করে কলেজে উঠেছি, এবং ওই সময় 90 দশকের যেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওই সময়টা, পুরোপুরি সময়টাই আসলে আমি আমার ছাত্র জীবনের ওই সোনালী সময়টা ব্যয় হয়েছে এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। তারপর যখন যৌবন এবং এই যে জীবনের এই সময়ে এসে আবারও যে একটা স্বৈরাচারের, এবং যেই স্বৈরাচারকে আমরা আদর করে ফ্যাসিস্ট বলি আর কি, যদিও সে ফ্যাসিস্ট না, অ্যাকচুয়ালি এটা ছিল গুন্ডাতন্ত্র, মানে লুটতারাজ তন্ত্র। ফ্যাসিবাদের আদর্শ আছে, আইডিওলজি আছে, কিন্তু হাসিনা যেটা করেছে ওইটা আসলে আমরা আদর করে বলি। বেসিক্যালি হাসিনা ফ্যাসিস্টও ছিল না, একদম নিকৃষ্ট মানের একটা লুটেরা যাকে বলে, সেটা ছিল। তো সেটার বিরুদ্ধে যখন দেখলাম যে 16 বছরের একদম ডে 1 থেকে আমরা কথা বলে শুরু করেছি, কারণ আমি আসলে ছোটবেলা থেকে আওয়ামী বাকশালীদের অত্যাচারটা আমি দেখে বড় হয়েছে। আমি দেখেছি কিভাবে জাসদ ধরে এনে গাছে টাঙ্গিয়ে কিভাবে পেটাতে হতো জাসদদেরকে, কিভাবে গুম করা হতো, যে দিনে যাদেরকে ধরে আনা হতো, রাতে তাদেরকে নিয়ে, তাদের সহযোদ্ধাদেরকে ধরার জন্য যাদেরকে নিয়ে যাওয়া হতো, ওদেরকে আবার পরের দিন আর দেখা যেত না। এইভাবে প্রায় 30,000 জাসদ কর্মী হত্যার ইতিহাস শুনে শুনে আমরা বড় হয়েছি। তো যার ফলে আওয়ামী রাজনীতির এই মানে বদমাইশি, এটা আমরা দেখে দেখে বড় হয়েছে। তো আওয়ামী লীগ যখন মানে তাদের
সর্বশেষ টার্মে যে লাগাতার এই 16 বছরের এই সময়টা আমরা ডে ওয়ান থেকেই বুঝেছিলাম যে ওরা আসলে কি করতে যাচ্ছে। জি জি, আপনি এক জায়গায় বলছেন যে এই গণবিপ্লবে আমরা নজরুলকে পেয়েছি। তো নজরুলের গানে কবিতায় সৃষ্টিতে যে ধরনের আমরা বিদ্রোহ বা দ্রোহের যে আগুন বা প্রতিবাদের যে ভাষা দেখি, আমাদের নজরুল পরবর্তী সময়ে আমাদের উত্তরসূরি যারা আছেন এই উত্তর আধুনিক সময়ে কিন্তু আমরা সেই ধরনের চেতনায় গান বা শিল্প সাহিত্য সৃষ্টির সেই জায়গাটাকে ঠিক ওই জায়গায় দেখতে পাই না। সেটার মানে কি কারণ মনে হয়? দেখুন, নজরুলকে আমরা ফিরে পেয়েছি এই কথা বলার অনেক মানে যৌক্তিক কারণ আছে। তার মধ্যে একটি বড় কারণ, আপনি দেখবেন যে আমরা জানতাম যে নজরুল জাতীয় কবি, আমরা সবাই জানতাম যে আমাদের জাতীয় কবি হচ্ছে নজরুল, কিন্তু উনি আমাদের জাতীয় কবি ছিলেন না। তার কোনো অফিসিয়াল ডিক্লারেশন ছিল না। এবং যতবার এই ফ্যাসিস্ট আমলে যতবার তাকে এই জাতীয় কবি হিসাবে স্বীকৃতির বিষয়টি উত্থাপন হচ্ছে, ততবারই এটাকে ইগনোর করা হয়েছে। কারণ একদল চায় নাই যে তাকে আমাদের জাতীয় কবি হিসেবে এস্টাবলিশ করা হোক। কারণ হচ্ছে যে নজরুল ছিল সেই ফ্যাসিবাদ বিরোধী, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো, যে কোনো স্বৈরাচার অপারেশনের বিরুদ্ধে দাঁড়ানোর একটা কবি। নজরুল চর্চা হলে তো স্বৈরাচার বা ফ্যাসিবাদ তো আসলে এক্সিস্ট করে না। তো যার ফলে খুব স্বাভাবিকভাবে যেমনটা ব্রিটিশরা চায় নাই, যেমনটা পাকিস্তানিরা চায় নাই, ঠিক তেমনি এই লাস্ট স্বৈরাচার বা ফ্যাসিস্টরা এরাও চায় না যে নজরুল চর্চাটা হোক। তো যার ফলে নজরুলকে ভীষণভাবে ইগনোর করা হয়েছে। আমি এসে এই দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যে আমি এই কাজটি করেছি, যে নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি আদায়ের এই কাজটি সম্পন্ন করেছে এই 45 বছর পরে এসে, মানে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠার 45 বছর পরে এই কাজ, যেটা ডে ওয়ানে হওয়ার কথা। তো শিবলি ভাই, আমরা গণবিপ্লবে নজরুলের কথা বলছিলাম যে আপনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কবি নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1985 সালে, এবং সেই থেকে আজ পর্যন্ত নজরুলকে নিয়ে যে ধরনের কাজ হওয়ার কথা ছিল আপনি বলছিলেন, তার কতটুকু হয়েছে বলে মনে করেন? আপনি বলছিলেন যে 48 বছরে নজরুলকে নিয়ে সেভাবে কাজ হয়নি। নজরুল ইনস্টিটিউটে দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে একটা ইনস্টিটিউট হিসেবে যেই কর্মসূচি আছে, মানে আমরা যে কাজ করবে সেটা আসলে অনেক কম। মানে সেখানে শুধুমাত্র গানের প্রশিক্ষণ দেওয়া হয়, নাচের প্রশিক্ষণ দেওয়া হয়, আবৃত্তি, আর কিছু গবেষণার কাজ করা হয়, যেখানে কেউ গবেষণা করলে তাদের বইগুলো ওখান থেকে ছাপানো হয়, এবং লজিস্টিক কিছু সাপোর্ট পায় তারা। লাইব্রেরি আছে আমাদের একটা ভালো। কিন্তু আমাদের বলছে এটা ইনস্টিটিউট হিসাবে এদের কর্ম, ইনস্টিটিউট যত বড় শুনতে যত বড় শোনায়, কিন্তু কাজ অনেক সংক্ষিপ্ত। এটাকে অনেক যারা এটা এস্টাবলিশ করেছেন তারা আসলে এটার কর্মসূচিটা ঠিকমতো বড় করতে পারেননি, একটা ছোট কর্মসূচি করেছেন। আপনি ছোট থেকে বলছিলেন যে আপনি ছোট থেকে নজরুলকে ধারণ করেন এবং নজরুল চর্চার সঙ্গেই আছেন, এবং নজরুলের চেতনা নিয়ে আপনি উজ্জীবিত, এবং আপনার গল্প, উপন্যাস এবং মানে গানে, কবিতায় লেখা এগুলো পাওয়া যায়, আমরা পেয়েছি। কিন্তু জাতীয় কবি হিসাবে নজরুলের যে ধরনের, নজরুলকে নিয়ে যে ধরনের চর্চা হওয়া উচিত ছিল আমাদের সমাজে, রাষ্ট্রে, সেভাবে কি আদৌ হচ্ছে? না, হয় নাই। কেন আমি বলছিলাম আর কি, আমি ওটা রেস ধরেই বলি যে ইনস্টিটিউট যত বড় শোনায়, ইনস্টিটিউটের কর্ম যেমনটা হয় অন্যান্য ইনস্টিটিউটে, সেই জায়গায় নজরুল ইনস্টিটিউটের কর্মসূচি খুবই কম। তো যেটার ফলে আমি এসে এখানে কোনো কাজের পরম্পরা পাইনি, যে আমার আগে ওনারা কাজ রেখে গেছেন ওখান থেকে আমাকে নজরুলের রচনাবলী অনুবাদের কাজটা এখন করতে হচ্ছে, যেটা আরো 40 বছর আগে হওয়ার উচিত ছিল। মানে এটা এই প্রতিষ্ঠান মানে এস্টাবলিশ হওয়ার প্রথম দিনেই এটা হওয়া উচিত ছিল, যে নজরুলের রচনাবলী ইংরেজিতে অনুবাদ হবে। ইংরেজিতে অনুবাদ হলে যেটা হবে, তারপরে সারা বিশ্বে অন্যান্য ভাষাগুলোতে অনুবাদের ব্যাপারটা তখন আমরা করতে পারবো। কিন্তু এটা আমি রিসেন্টলি জাস্ট এই সপ্তাহে আমরা এটা মিটিংটা শেষ করলাম, আমরা নজরুলের একটা সংক্ষিপ্ত অনুবাদ শেষ করলাম, এবং আমরা খুব তাড়াতাড়ি এটা পাবলিশ করতে যাচ্ছি, এবং আমরা খুব বড়ভাবে এটা খুব গ্র্যান্ড একটা ইয়ার মাধ্যমে, শ্রীমণির মাধ্যমে আমরা এটাকে করব, এই প্রকাশনা উৎসবটা করব। এই কাজটা যদি আগে হয়ে থাকতো, তাহলে আমার হাতে যদি একটা নজরুল অনুবাদ থাকতো, আমি আজকে যেখানে বসে যেটা করতে পারতাম, আমি চাইনিজদেরকে এটা দিয়ে বলতাম ভাই তোমরা এটা অনুবাদ করো, আমি ফ্রেঞ্চদেরকে দিয়ে বলতাম ভাই তোমরা এটা অনুবাদ করো, জার্মানদেরকে বলতাম অনুবাদ করো, আরবিতে বলতাম এটা অনুবাদ, ফার্সিদেরকে বলতাম আমরা এটা অনুবাদ করো। যদিও কিছুদিন আগে আমাদের ইরানি অ্যাম্বাসেডর আমাকে কথা দিয়েছেন এটা ফার্সিতে ট্রান্সলেট করবেন, যুদ্ধ না হলে হয়তো এটা কাজটা শুরু হয়ে যেতে। তো এরকম একটা মানে 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 এই কাজগুলো করা হয়নি যেটা জরুরি ছিল। মানে নজরুলের প্রচার প্রসারের জন্য তো মানে সারা দুনিয়াতে, আমি তো বলি নজরুল হচ্ছে বিশ্বের কবি, কারণ তার সম্পর্কে একজন ইংরেজ সাহিত্য সমালোচক উইলিয়াম র্যাডিস উনি বলেছেন যে সারা পৃথিবীর যেখানে অপারেশন আসবে সেখানে
সেখানে প্রাসঙ্গিক হয়ে যে কবি আসবেন তার নাম নজরুল। তো তার মানে উনি বিশ্বের কবি, মানে ওই অর্থে আমাদের দুজন বিশ্বকবি আছে, একজন রবীন্দ্রনাথ আর একজন নজরুল। তো সেই তুলনায় তার জন্য তার যেই রকম চর্চা হওয়া উচিত তেমন হয় না। আমাদের ইউনিভার্সিটি লেভেলে নজরুল সিলেবাস থেকে কমতে কমতে এখন জাস্ট নামমাত্র একটা জায়গায় আছে, যেটুকু একেবারে জাস্ট মুখ রক্ষার জন্য যেটুকু পড়তে হয় ওইটুকু হয়। আমরা এগুলো নিয়ে আমরা ডেটা কালেক্ট করছি, আমরা খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে মুভ করব। নিশ্চয়ই। তো নজরুল চর্চাকে ভীষণভাবে ব্যাহত করা হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে, এবং নজরুল আমাদের তো জাতিসত্তার কবি, আমাদের সংগ্রামে, দ্রোহে, প্রেমে সর্বত্রভাবে যে কবিকে আমরা পেয়ে যাই সে হচ্ছে নজরুল। আমরা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের সন্তানদেরকে আমরা নজরুল শিখাইনি বা তাদের নজরুল তুলেও দিইনি, কিন্তু তারা চেতনার, তারা তাদের যে ইন্সপিরেশনের জায়গা থেকে ঠিকই একজন কবিকে খুঁজে নিয়েছিলেন, তিনি ছিলেন নজরুল। একদমই ঠিক। আমি ঠিক এই প্রসঙ্গটাতে আসতে যাচ্ছিলাম যে আপনি একজন শিল্পী হিসেবে, লেখক হিসেবে আপনি এই যে গণ অভ্যুত্থান, আপনি 90-এর কথা বলছিলেন, 24-এর কথা বলছিলেন, আপনি সবসময় সক্রিয় ছিলেন এবং মাঠে ছিলেন, আমরা আপনাকে দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে। তো আপনি এক জায়গায় বলছেন যে ভয়ঙ্কর ফ্যাসিস্ট হাসিনা উৎখাত হয়েছে ঠিকই, কিন্তু তার মূল ও মানে এবং শেকড় বাকড় রয়ে গেছে। এবং এই স্ট্যাটাসটি আপনি লিখেছিলেন 2024 সালের 10 আগস্ট, এবং আজ 2025 সালের আরেক আগস্ট চলছে। তো আমরা যদি শুধু আমাদের এই আর্ট কালচারের কথাই বলি, তো সেখানে এখনো কালচারাল ফ্যাসিস্টরা বহাল তবিয়তে রয়ে গেছে, কি বলবেন আপনি? দেখুন, আপনার প্রোগ্রামের নাম হচ্ছে আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। জি। আমাদের এই সাংস্কৃতিক সংগ্রাম কিন্তু অনেক, মানে যে পরম্পরা সেটা অনেক পিছনে পতিত। সেই 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের ভিতর কিন্তু এই সংগ্রাম কিন্তু শুরু হয়েছিল। এই বঙ্গ যদি ভঙ্গ না হতো তাহলে তো পাকিস্তান তৈরি হতো না, পাকিস্তান তৈরি না হলে বাংলাদেশ তৈরি হতো না। এই যে পরম্পরা, এটার পিছনে একদল কালচারাল ফ্যাসিস্ট সেই আমল থেকেই কাজ করে গেছে, যারা চায় নাই বাংলাদেশ নামক, পাকিস্তান নামক একটা রাষ্ট্রের উদ্ভব হোক, যেখানে মুসলমানরা তাদের নিজস্ব বিশ্বাস নিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, তাদের সাংস্কৃতিক, ইমানিক বা আর মানে তাদের মানে দেশপ্রেম নিয়ে একটা রাষ্ট্র তৈরি করবে, এটা ওরা চায় নাই। এই অঞ্চলের মুসলমানদের এই চাওয়াটাকে তারা ইগনোর করেছে, এবং সেটাকে মানে প্রতিরোধ করার জন্য সেই সময়ের বর্ণ হিন্দুরা প্রবলভাবে, এমন কিছু নাই যে তারা করে নাই, মানে মানে এবং সেটা করেছিল সাংস্কৃতিকভাবে, সাংস্কৃতিক আগ্রাসন ছিল সেটা, যদিও এরপরে সেটা সশস্ত্র আন্দোলনের রূপ নিয়েছিল বঙ্গবন্ধু। তো এরপরে পাকিস্তান হয়েছে, তো পাকিস্তানের সঙ্গে এসে আমরা দেখলাম যে ওদের সাথে আমাদের এক ধরনের একটা কালচারাল কনফ্লিক্ট আছে, ভাষাগত। তো সেই জায়গা থেকে সেটাও আমাদের একটা মানে সাংস্কৃতিক যুদ্ধ ছিল, সাংস্কৃতিক যুদ্ধ, তারপরে রাজনৈতিক যুদ্ধের রূপ নিয়ে আমরা স্বাধীন হয়েছি। তো এই ফ্যাসিস্টটা সেই বঙ্গভঙ্গের সময়ের যে কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল, যারা আমাদের বিশ্বাসের স্বাধীনতা চায় নাই, সাংস্কৃতিক স্বাধীনতা চায় নাই, তাদের পরবর্তী প্রজন্মই হচ্ছে এই আওয়ামী প্রজন্ম। এরা সর্বত্রভাবে চেয়েছে ভারতীয় হেজিমনি, ইন্ডিয়ান যেই মানে হিন্দুত্ববাদ, আমরা বর্ণ হিন্দুত্ববাদ বলতে আমরা বর্ণ হিন্দুত্ববাদ বুঝি, বর্ণবাদী হিন্দুত্ববাদ, তাদের সেই কালচারাল হেজিমনিটাকেই বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। তো যার ফলে আমরা 90-এ আওয়ামী লীগ বিরোধী ছিল, বিরোধী শিবিরে ছিল, যার ফলে আপনি দেখবেন 90-তে অনেক লেখক, কবি, সাহিত্যিক রাস্তায় নেমেছিল, এরা সব আওয়ামী বুদ্ধিজীবী ছিল, ঠিক আছে। কিন্তু এই সময় এসে, আওয়ামী সময় এসে আপনি আর কোনো বুদ্ধিজীবী রাস্তায় দেখেন নাই, কারণ হচ্ছে যে ওই বুদ্ধিজীবীরা নিশ্চুপ ছিল, হাসিনার এরকম প্রকাশ্য গণহত্যায় তারা নীরব ছিল। আজকে যারা লম্বা লম্বা কথা বলছে, আজকে অনেকে কথা বলা শুরু করেছে, তাদেরকে সবার, এই দেশবাসীর খুব ভালো মতো চিনে রাখা উচিত যে এরা সেই সাংস্কৃতিক মানে দুর্বৃত্ত যারা হাসিনার এই গণহত্যাকে নীরবে সমর্থন করে গেছে এবং নীরবে দেখে গেছে, আজকে তারা কথা বলা শুরু করে। সেই অর্থে আমি বলবো আমাদের এই যুদ্ধটা চলমান আছে এবং চলবে। জি, নিশ্চয়ই। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। যে গেল 16 আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন গেল, এবং আপনি এক জায়গায় বলছেন যে আমাদের স্মৃতিকাতরতায় বাচ্চু ভাই এক গভীর দীর্ঘশ্বাসের নাম। তার অসম্ভব, কি বলবো, তার কণ্ঠে অসম্ভব জনপ্রিয় গান, সেগুলো আপনার হাত দিয়ে লেখা হয়েছে। এবং আমরা যদি বলি সেই 90 পরবর্তী সময়ে আমি কষ্ট পেতে ভালোবাসি, কেউ সুখী নয়, হাসতে দেখো, গাইতে দেখো, কষ্ট কাকে বলে, নীল বেদনার মতো অসম্ভব জনপ্রিয় গানের গীতিকার আপনি। তো এই সময়ে এসে আমরা মানে কেন, আপনি তো আছেন আমাদের সাথে, ঠিক ওই দোতনাটা পাওয়া যায় না আজকালকার যে গানের লিরিকে, আমরা যদি সুরে বলি, গায়কিতে বলি, বা ব্যান্ড সঙ্গীতের মানে কথা আসলে আপনার কথা মানে আসবেই। সেই জায়গাতে আমি যদি বলি যে বাচ্চু ভাইকে আপনি কীভাবে দেখেছিলেন এবং পেয়েছিলেন?
হয় কি মানে এক একটা সময়ের জন্য এক এক দল অ্যাপয়েন্টেড হয়, মানে প্রকৃতি বলেন, আল্লাহ তাআলা বলেন, জি যে যে বিশ্বাস জায়গা থেকে আমরা তো ওই যে মানে সময়ের সন্তান আমরা। জি তো আমরা মানে আমি আমাদের সময়ের একদল লিরিসিস্ট জি জি বাচ্চু ভাইরা যারা ওই সময় এক ধরনের একটা রেভুলেশন করছেন মিউজিকের ভিতর দিয়ে। জি 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 আমি সবসময় 90-এর এই যে আমরা আমাদের স্মৃতি কাতরতা, জি এটার পেছনে কিন্তু একটা একটা বিপ্লব জড়িত আছে। কারণ 90 দশকে যে গানগুলো হয়েছে তা তো বাংলা গানের জয় জয়কার তৈরি করে দিয়েছিল, তাই না? নিঃসন্দেহে। হিন্দি গানের বিরুদ্ধে কিংবা ইংরেজি গানের বিরুদ্ধে ভালো গানের কম্পিটিশন। হ্যাঁ, এবং ভালো গানের কম্পিটিশন। জি তো সেই একটা জয় জয়কার ছিল। তো আমরা আসলে সবাই একটা টিমের মতো কাজ করেছিলাম। জি আমার এখন কেন আমি সেই মানুষটা আছি, কেন এখন আর গান লিখছি না? জি, জি, আমার জি, জি। গানের যেই দোতনা, জি বাচ্চু ভাইয়ের কণ্ঠে কিংবা জেমস ভাইয়ের কণ্ঠে কিংবা একজন শাফিন আহমেদের কণ্ঠে জি। যে দোতনা পিটো, সেটা এসে আমি এই প্রজন্মের সাথে আসলে ওইভাবে কাজ করে আর সেটা পাচ্ছি না। কারণ আমাদের ওই সময়ের মিউজিক ছিল ইটস মোর দ্যান মিউজিক। মানে আমি মানে লিরিক লিখে যে তখন জাগতিক ওই টাকা পয়সা এরকম অনেক পেয়েছি বা ব্যাপারটা এরকম ছিল না। তখন লিরিক লেখাটা ছিল যে এক ধরনের মানে নিজের ভিতর থেকে সেই তাড়না যে ভালো কিছু লিখতে হবে, তার মানে কি ভালো এখনকার কিছু দিতে হবে। মানে এই সময় শিল্পীরা কি সে নেম ফেম বা কি বলবো যে শো অফ বা এগুলো মানে টাকা পয়সার মানে পেছনে বা অল্প সময় খ্যাতি পাওয়ার মানে পেছনে ছুটছে মনে হয়? দেখুন, শিল্পের জন্য প্রতিকূলতা কিন্তু একটা ইন্সপিরেশন। জি 90 দশকের যে প্রতিকূলতা ছিল তার ভিতর দিয়ে লেখক কবিরা কত প্রচুর সীমাবদ্ধতার লিখেছে, মধ্যে, কত সীমাবদ্ধতার প্রচুর লিখেছে। কিন্তু এই ফ্যাসিবাদ, এই যে আওয়ামী ফ্যাসিবাদের একটা দীর্ঘ সময়, 16 বছর তো কম সময় না, জি এই সময় এরা না খুব ভালো করে বুঝতো যে ইন্টেলেকচুয়ালসদেরকে কোনোভাবেই তার মত প্রকাশ করতে দেওয়া যাবে না, তাকে স্বাধীনভাবে তার সৃষ্টিশীল হতে দেওয়া যাবে না। জি জি যার ফলে ওদের দেখবেন যে হাসিনার এই ফ্যাসিবাদকে টিকে রাখার জন্য দুইটা উইং খুব শক্তিশালীভাবে কাজ করেছে। একটা হচ্ছে তার পুলিশ র্যাব মানে প্রশাসন, আরেকটা হচ্ছে তার কালচারাল উইং। জি তারা ফিল্ম স্টার, নাটকের স্টার, সিনেমা স্টার, খেলোয়াড় মানে তারকা খেলোয়াড়, সবাইকে সব জায়গা থেকে তারা একেবারে পয়সা বলেন, সুযোগ সুবিধা দেওয়া বলেন, সব কিছু দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছিল। জি। তো যার ফলে এরা সবসময় হাসিনার পক্ষে গুণগান করেছে, হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে কাজ করেছে এবং তাদেরকে জুনিয়ররা ফলো করেছে। জি তো যার ফলে আমরা দেখি 16 বছরে যে প্রতিকূলতার ভিতর দিয়ে যে শিল্প সৃষ্টির যে উন্মাদনা, এটা আর হয় নাই। ওরা এটাকে একেবারে মানে জল ঢেলে সেই আগুনে স্ফুলিঙ্গে মানে জল ঢেলে রেখেছিল। তো যার ফলে আমরা খুব দুঃখজনকভাবে দেখেছি এই সময়ের মধ্যে কোনো শিল্প তৈরি হয় নাই, কোনো গান তৈরি হয় না, অথচ এটা ছিল কিন্তু খুব ফার্টাইল। আমি কিছু গান টান লিখেছি, আমার একটা কবিতা তখন যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে, কিন্তু আমাদেরকে তো তখন অনেকভাবে মানে 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 পাশ কাটিয়ে অনেক লিখতে হয়েছে, অনেকবার লিখেছি, ব্যাক স্পেসে এসে ডিলিট করেছি। মানে যে বারবার আমি আমার 7-8টা উপন্যাসে, প্রতিটা উপন্যাস যদি আমি খুব এই সময় যদি লিখতাম, এই উপন্যাসগুলো অন্যরকম হতো, কিন্তু আমাকে ওখানে ওই উপন্যাসগুলোর লেখার সময় আমাকে বারবার ব্যাক স্পেসে যেতে হয়েছে। হ্যাঁ, আমি হয়তো অনেকের চেয়ে বেশি কথা বলেছি, অনেক বেশি সাহসিকতা দেখিয়ে ফেলেছি, যদি আল্লাহ রক্ষা করছেন, ঘুমোতে হয় নাই বা আয়নাঘরে যেতে হয় নাই, আল্লাহ রক্ষা করছেন। কিন্তু এরকম হতে পারতো, যে কোনো মুহূর্তে হতে পারতো। অনেক রাতে ভয় হতো যে আজকে বোধহয় কেউ এসে দরজায় নক করবে। বারান্দায় এসে গাড়ির শব্দ শুনে বারান্দায় এসে দাঁড়ায় দেখতাম যে নিচে কোনো কালো কাচের কোনো হাইস মাইক্রোওয়েভ এসে দাঁড়িয়েছে কিনা। এরকম দিন আমরা কাটিয়েছি। জি, আপনি মানে আপনার শুরু হয়েছিল থিয়েটার দিয়ে এবং নাট্যচক্র দিয়ে, এবং আপনি মানে কতদিন ছিলেন সেখানে, এবং আপনি 90 দশকের সময় থেকে যখন গান লেখা শুরু করেন, খুব অল্প বয়সে আপনি শুরু করেছিলেন এবং প্রায় এখন পর্যন্ত 300-র অধিক গান আপনি লিখেছেন, এবং 1997 সালে ব্যান্ড সঙ্গীতের উপর আপনার লিখিত প্রথম এবং গবেষণাধর্মী একটি প্রবন্ধ বের হয় বাংলা একাডেমি থেকে, সেটার নাম হচ্ছে বাংলাদেশে ব্যান্ড সঙ্গীত আন্দোলন, এবং নিজের একটি ব্যান্ড দল আপনার রয়েছে, তার নাম হচ্ছে ছিল সং অফ বিলিভ। সেটা কাজ করছে না? না, এটা ওই সময় ছিল। ওই সময় ব্যান্ডের এক ধরনের উন্মাদনা ছিল, নিজের জন্য কিছু মানে অনেকের জন্য লিখতে লিখতে কিছু কিছু কথা মানে এসে যায় বা লেখা হয়ে যায়, যে কথাগুলো মনে হয় এটা আমি ছাড়া আমার মতো করে এত সুন্দর করে বলতে পারবে না, মানে এরকম মনে হতো। ওই জায়গা থেকে আমার একটা অ্যালবামও ছিল গানের, যে ব্যস্ততায় নগর ছেড়ে অনেক দূরের মফস্বলে টানছে আমার মন, শেষ দেখেছি কবে জানি আদর ভরা ঘোমটা খানি, ইচ্ছে করে যাই ছুটে এখন, ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব। এই কথাগুলো আমার কাছে মনে হচ্ছে এটা আমার কথা, সবার কথা। আমি অনেক দিন ওই সময় আমি অনেক দিন পর পর নাটোরে যেতাম মাকে দেখতে। তো আমার কাছে বলছে এটা বাচ্চু ভাইও গাইতে পারবে না, এটা জেমস ভাইও গাইতে পারবে না, এটা আমাকেই গাইতে হবে। যদিও আমি কখনো ওইভাবে গান শিখিনি,
কিন্তু গেই তখন আস্তে আস্তে নিজের জন্য জমতে 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 তখন একটা অ্যালবাম করে ফেললাম এবং ব্যান্ড ফর্ম করে ফেললাম, বাট যদিও ওটা আর পরে কাজ করে নাই। আমি তাহলে খুবই অস্থির চিত্তের মানুষ, কোনো জায়গায় এক জায়গায় ঠিক থাকার মানুষ না। ব্যক্তিগতভাবে প্রশ্নটা করতে চাইবো, মাকে কি আসলে দেখতে যেতে পারেন এখন আপনি যে সময়ের কথা বলছেন? আমি যদি বলি, কারণ আপনি সরকারের এই মুহূর্তে এই যে নজরুল ইনস্টিটিউটের আপনি দায়িত্বে আছেন এবং আপনি বাংলা একাডেমির সাথে যুক্ত আছেন এবং শিক্ষার মন্ত্রণালয়ের সঙ্গে আপনি যুক্ত আছেন, এই যে একজন শিল্পী যে প্রশাসক হয়ে উঠলো, এটাও কি আপনার কাজের ক্ষেত্রে একটি বাধা? আমি এটা মনে করছি যে এখন যে দায়িত্বটা পালন করছি, আমি ওয়ার্কিং ফর মাই কান্ট্রি, আমি আমার দেশকে সার্ভ করছি, আমি জাস্ট এইভাবেই দেখছি। আর আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা কাজ, এটা করতে হবে। আমি আমার জায়গায় বসে ইমানদারির সাথে, ইনসাফের সাথে আমি কাজটা করব এবং সেটা করে যাচ্ছি। একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা কিছুদিন আগে অনুদান দিলাম, আমি অনুদান কমিটির মেম্বার, আমি একদম আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে এইবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানের ক্ষেত্রে যেই স্বচ্ছতা আমরা স্বচ্ছতার ভিতর দিয়ে গেছি, এটা আগে কখনো হয়নি। কিন্তু অনেকেই প্রশ্ন করেন যারা কমিটিতে আছে তারাও কি অনুদান পায়, মানে এমন কথা আমরা শুনেছি। আমাদের কমিটিতে না, ওই আরেকটা শর্ট ফিল্মের একটা কমিটি আছে আরেকটা, ওখানে কিছু এরকম কথা হচ্ছে, তাও সরাসরি এরকম যে কেউ এরকম পেয়েছে ব্যাপারটা এরকম না, যে সে কমিটিতে আছে সে দিয়েছে এরকম না। ওইটা নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের যে জায়গাটাতে আমরা অনেক সময় এখানে মন্ত্রীদের এরকম 2-3 জন উপদেষ্টার রিকোয়েস্ট আমরা ইগনোর করেছি, এবং আপনি দেখবেন যারা অনুদানটা পেয়েছে এরা সবাই সারপ্রাইজ হয়েছে যে এইভাবে অনুদান পাওয়া সম্ভব, যে কোনো রকমের লবিং ছাড়া, কোনো রকমের প্রভাব বিস্তার করা ছাড়া, কোনো টাকা পয়সার লেনদেন ছাড়া যে সম্ভব, এটা সবাই সারপ্রাইজ হয়েছে। আপনি বা যে কেউ তাদের সাথে কথা বলে, আমরা বিগত সময়ে দেখেছি যে অনেক চলচ্চিত্রের অনুদান হয়েছে এবং মানে বিগত সরকারের আমলে যদি কথা বলি, আমরা পতিত সরকারের কথা, ওই সময় এগুলোর কোনো মানে ডেটা আমরা পাই না সেভাবে, যে কতগুলো আমরা শুধু দেখি যে এতগুলো ছবি অনুদান পেয়েছে, কিন্তু এগুলো কবে নাগাদ রিলিজ হবে, আদৌ মানে কেন হলো না, সেটার যে জবাবদিহিতার জায়গা, এবার কি সেই জায়গাটা দেখুন আমি আমাদেরকে এখন ওই বিগত ফ্যাসিস্ট আমলে কিছু ছবির রিভিউ করতে হচ্ছে, যারা অলরেডি অনুদান পেয়ে গেছে এবং তাদের কেউ হয়তো 4 ভাগে 3 ভাগ পেয়েছে, 1 ভাগ পেয়েছে, এরকম কিছু ছবি আছে। আমার সামনে আসছিল 26টা এরকম সিনেমার অনুদানের বিষয়ে আমাকে বিবেচনা করার জন্য দেওয়া হয়েছিল। আমি এর মধ্যে জাস্ট 4টাকে কোনোভাবে অ্যালাউ করতে পেরেছি। মানে শেখ মুজিবুরের পরিবারের এমন কেউ নেই যে তাকে নিয়ে একটা করে সিনেমার পড়ে নাই, চিত্রনাট্য পড়ে নাই, পারলে তার মানে তার ফ্যামিলির চাকরের নামও বোধহয় একটা সিনেমা, মানে দিলেই অনুদান পেয়ে যায়। মানে এত মানে নির্মমভাবে দেশের জাতীয় সম্পদের মানে অপচয় করা হয়েছে এবং সর্বশেষ এমনও শুনেছি যে মানে ওই মানে আপনার 570 সাবানটা বাদ দিন, ওই নামে একটা ছবি হয়েছে। খুবই নির্মমভাবে দেশের মানে লুটতারাজ করা হয়েছে এসব অনুদানের নামে। সেই জায়গা থেকে আমি যেটা বললাম যে একদম বুকে হাত দিয়ে বলতে পারি স্বচ্ছতার সাথে হয়েছে। তো আমি মনে করি যে এই যে আমি যেখানে বসে থাকবো ওখানে স্বচ্ছতা কায়েম করব, এটা আমার দেশকে সার্ভ করা। জি জি, আমরা ওইটা চাই এবং প্রশাসক হিসেবে আসলে এটাই হওয়া উচিত। মানে এটাকে নতুন করে বলার চেষ্টা করছি। জি 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 নিশ্চয়ই। তো আপনি মানে বেশ কিছু মানে আপনার অনেক ধরনের লেখালেখির মধ্যে আপনি নাটকও লিখেছেন, এবং যেহেতু আপনার নাটক দিয়ে আপনার শুরু হয়েছে এবং আপনি বেশ কিছু জনপ্রিয় নাটকের রচয়িতা, এবং আমি এখানে বলতেই চাই যে এনটিভিতে আপনার 2টি নাটক প্রচার হয়েছে। সাজ্জাদ সনির প্রয়াত, অকাল প্রয়াত আমাদের অত্যন্ত গুণী একজন নির্মাতা ছিলেন সাজ্জাদ সনির পরিচালনায় হাইওয়ে টু হেভেন এবং গুড সিটিজেন প্রচার হয়েছিল, আমি যদি ভুল না করি। 97 সালে রচিত আবার রাজকুমারী নাটকে আপনি মির্জা গালিবের চরিত্রে অভিনয় করেছিলেন এবং ব্যাপক প্রশংসিত হয়েছেন। তো অভিনয় নিয়মিত হলেন না কেন? আপনি মানে দেখি জিমও করেন, যে এখন হ্যাঁ অনেক হিরোরাও করে না। জিম আমি করি একদম আমার সেই 90 দশকে যখন সালমান খানও জিম করে না তখন আমি জিম করি। মানে সালমান খানের আগে নাটকে আমি টপলেস হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে সেঞ্চুরি ফেব্রিক্সের আমি তো মডেল ছিলাম ওই সময়, ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। তো পাশাপাশি যে রাজকুমারী যে নাটকটা ছিল ওটা ছিল একদম খুবই মানে তেজদীপ্ত এক যুবকের চরিত্র ছিল আর কি। তো সেখানে আমার চরিত্রের প্রয়োজনে তখন টপলেস মানে আমার শার্ট খুলতে হয়েছিল। তো সবাই অবাক হয়েছিল, আচ্ছা মানে নাটক না সিনেমা দেখছে। হ্যাঁ, আবার পদ্মপত্রের জল নামে একটি চলচ্চিত্রের কাহিনী আপনি লিখেছেন, যেটার পরিচালক ছিলেন তন্ময় তানসেন। তো এখন আপনার লেখালেখির মানে জায়গাটা কেমন, সেটা একটা প্রশ্ন থাকবে। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাইবো যে শিবলি স্বভাবজাত একজন বোহেমিয়ান, ঘুরেছেন ইউরোপের নানা দেশ ও পৃথিবীর পথে পথে। কি দেখেছেন পৃথিবীর পথে পথে ঘুরে আপনি?
এটা তো ওই আমার আসলে বোহেমিয়ানটা মানে কিছু মানুষ আসলে জন্মায় এইভাবে জি যে মনটা একদম আকাশে বিচরণ করে, দেহটা মাটিতে হাঁটে। তো সেই জায়গা থেকে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল ইউরোপ ঘোরার, আমেরিকা ঘোরার। এখনো ঘুরতে চাই, কিন্তু এখন তো আটকা পড়ে গেছি, চাইলেও এখন আর ইয়া করতে পারি না। আর নাটকের কি জন্য বিষয়টি বলছিলেন? আমি বলছিলাম যে এই যে আপনি এখন আসলে কি ধরনের লেখালেখি, সৃষ্টিশীল কাজ নিয়ে ব্যস্ত এখন আমি এখন ফুল ফোকাস হচ্ছে উপন্যাসে। উপন্যাস আমার এখন পরিপূর্ণ উপন্যাসে, কবিতা বা উপন্যাসে, কবিতাও কম, উপন্যাস বেশি। এখন প্রতি বছর আমার বই বেরোচ্ছে। আমার যারা গান শুনতো আগে, যারা কবিতা পড়তো, তারা এখন আমার উপন্যাস পড়ে। এবং আমার নিজস্ব একটা পাঠক শ্রেণী তৈরি হয়েছে যারা এখন সারা বছর আমার বইয়ের জন্য অপেক্ষা করে। আমার একটি বই আসমান, আমার উপন্যাস, এটি ভীষণভাবে সমাদৃত হয়েছে পাঠকদের মধ্যে। স্পেশালি এটা খুব ইন্সপিরেশন হিসেবে কাজ করছে ইয়াং জেনারেশনের মধ্যে। কারণ আমি আসলে অনেক অলিগলি মারিয়ে আসা একজন মানুষ। আমি দেখেছি তরুণদের বিপদগামিতার আগ বাগগুলো, পথের মোড়গুলো, কোন পথের মোড়ে গেলে আসলে বিপদগামিতা হয়, এই অন্ধ কানাগুলি, এগুলো আমার দেখে আমি দেখে বড় হয়েছি আসলে। তো আমার কাছে মনে হচ্ছে এটার একটা গাইডেন্স দরকার। আমাদের উপন্যাসগুলো তো আসলে গাইডেন্স থাকে না, এন্টারটেইনমেন্ট থাকে এবং বিশ্বাসের জায়গাটা থাকে না। তো আমি উপন্যাস লেখার শুরুতেই আমার কিছু প্রস্তুতি ছিল। তার মধ্যে একটা ছিল যে আমি আমার বিশ্বাস থেকে সরবো না, আর উপন্যাসের ভিতর দিয়ে যাতে একটা গাইডলাইন দেওয়া যায় ইয়াং জেনারেশনের মধ্যে। তো এই দুটোকে মাথায় রেখে উপন্যাস লেখা শুরু করলাম। তো আসমান সেটা পরিপূর্ণভাবে ফুলফিল করেছে। আসমান লিখে এরকম আমি শত শত রিভিউ পেয়েছে যে এটা আমাকে বদলে দিয়েছে। এবং আমি এরকম স্পেসিফিক 5টি তরুণের গল্প জানি যারা আমার কাছে এসেছিল, বলতে আমি আত্মহত্যা থেকে আমি ব্যাক করেছি আসমান পড়ার পর। না, আমি আত্মহত্যার প্ল্যান করেছিলাম, তো যেদিন আমি আসমান পড়েছি সেদিন আচ্ছা না, আমাকে বাঁচতে হবে। আসমানে একটা জায়গায় লেখা আছে যে আমাকে তাদের জন্য বেঁচে থাকতে হবে, কোনো ফুল, পাখি, প্রজাপতি, কেউ না কেউ আমার জন্য অপেক্ষা করছে। আমাদের যে লোনলিনেস, আমাদের এই সময়ে তারুণ্যের ভিতরে কিন্তু এটা খুব প্রবল এক ধরনের লোনলিনেস কাজ করে। তাকে কেউ বুঝে না, তার জন্য কোথাও কেউ নাই, অনেক অভিযোগ, ওখান থেকে হতাশা আসে। আমি ওখানে দেখেছি যে না, শুধু মানুষ না, আরো কত কে, প্রকৃতির অনেকে তোমার জন্য অপেক্ষা করছে। একটা ফুল সে ফুটছে না তুমি তার কাছে না যাওয়া পর্যন্ত, একটা পাখি তোমার জন্য গান গাইছে, তুমি যাও তার কাছে, একটা প্রজাপতি উঠছে চমৎকার পাখা মেলে, তাকে তুমি দেখো, ও তোমার দৃষ্টি লাভের জন্য অপেক্ষা করছে, তো তোমাকে তাদের কাছে ফিরে যেতে হবে। তো লেখক এবং গীতিকবি হিসেবে আপনার কাছে আমি জানতে চাই যে এই যে এখনকার আপনি নতুন প্রজন্মের কথা বলছেন, নতুন বাংলাদেশ, নতুন সময়ের মধ্যে দিয়ে আমরা আছি বা যাচ্ছি, এখনকার প্রজন্ম সুযোগ পেলেই আপনার বিদেশে চলে যেতে চায়। তো আপনি কেন স্থায়ী হননি বিদেশে, বা এই নতুন প্রজন্মদেরকে নিয়ে আপনি কি বলবেন? আমার সুযোগ ছিল ইংল্যান্ডে সেটেল হয়ে যাওয়ার, আমার সুযোগ ছিল, আমি সেই সুযোগটা নেইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে পৃথিবীতে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, আমার লেখার এটা অনেক বড় একটা বিষয়, পারপাস অফ লাইফ, যেটা আসমানের মূল, যদি বলেন আসমান উপন্যাসের মূল বিষয় কি, সেটা হচ্ছে পারপাস অফ লাইফ, জীবনের আসলে লক্ষ্যটা কি। আমি ইংল্যান্ডের যদি আমি ওখানে থাকতাম, আমার একটা পাসপোর্ট হতো, আমার একটা নিশ্চিত জীবন হতো, এবং আমি নিশ্চিত বলতে আমি নিরাপত্তা, যেটা সোকল নিরাপদ একটা জীবন হতো, ফ্যামিলি সিকিউরিটি, চাকরি, ভালো খেতে পারতাম, ভেজাল মুক্ত খেতে পারতাম, টাইম মতো অফিসে যেতে পারতাম, এই বিষয়গুলো সিকিউর হতো। কিন্তু দিন শেষে আমার কাছে মনে হচ্ছে আমার প্রকাশের জায়গা এখানে থাকতো না। আমি যে নিজেকে প্রকাশ করতে চাই, ছোটবেলায় যে এই ধান খেতে দাঁড়িয়ে, যে বিস্তীর্ণ দিগন্ত ধান খেতের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আমি ফিল করেছিলাম এইসবের, এই আকাশের কথা, এই ধান খেতের কথা আমাকে একদিন লিখতে হবে। সেই যে প্রকাশের বাসনা, সেখান থেকে আসলে আমি দূরে সরে যাচ্ছিলাম। অত্যন্ত ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ, সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। আপনার সাথে নিশ্চয়ই কথা হবে, আড্ডা হবে। এনটিভিতে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মধ্যে এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।